ইংরেজি শেখাবে, এরকম একটা ছবি দেখায়, দেখে বলে, মাটা বলে বলো তো এটা কি, একটা গাছের ছবি। ছেলেটা বলতে পারে না। মা বলে ট্রি। যেই বলে ট্রি, অমনি তো বাবাটা তো আমার মতো বাংলার, তার ইচ্ছা হয় একটু বাংলা বলতে, বলে কি এটা গাছ, একে তুমি বৃক্ষ বলতে পারো, একে তুমি বিটপি বলতে পারো। যেই বাবাটা এই কথা বলে, অমনি ওই মাটা খেকে ওঠে, আরে রাখো তোমার বাংলা। আর পুরুষ লোক তো স্বামী, তাই ভদ্রলোক চুপ করে যায়, কি করে বলে। এখন প্রতিদিন এই কাণ্ড চলতে থাকে, প্রতিদিন। একদিন একটা নদীর ছবি দেখিয়ে বলে বলো তো এটা কি, বাচ্চা পারে না, মা বলে রিভার, বাবা বলে নদী, একে তুমি তটিনী বলতে পারো। এরকম প্রতিদিন। একদিন এরকম একটা ছবি দেখাচ্ছে, একটা গাধার ছবি দেখিয়ে বলছে বলো তো কি এটা। ছেলেটা পারে না, মা বললো অ্যাশ, বাবা বললো গাধা, একে তুমি গ্রিধনু বলতে পারো। মাটা আবার খেয়ে ওঠে, রাখো তোমার বাংলা। এর পরের পৃষ্ঠা হচ্ছে একটা ছবি দেখিয়ে বললো বলো কি এটা। ছেলে পারে না, মা বললো লেডি অ্যাশ। এখন লেডি অ্যাশের বাংলা বাবা বলতে গিয়ে বললেন যে এটা হচ্ছে নারী গাধা। ছেলে বুঝলো না। এবার বললো মহিলা গাধা, তাও বোঝে না। এরপরে বললো গান্ধী, তাও বোঝে না। তো বাবাটা অনেক চিন্তা করে আচ্ছা ঠিক আছে বোঝাতে হবে। এবার বললো বাবা শোনো, এটা হচ্ছে লেডি অ্যাশ মানে হচ্ছে গাধার বউ। যেই বলেছে গাধার বউ, অমনি বুঝতে পেরেছে, বলছে বাবা আমি বুঝতে পেরেছি, খুব খুশি। কিছুক্ষণ পরে ছেলেটা বলে কি বাবা, গাধারা কি বিয়ে করে? এইবার বাবাটা বলে হ্যাঁ করে, আমায় দেখে বোঝো না। এই হচ্ছে আমার অবস্থা, আমি তো এরকম জায়গায় আছি। সেই জায়গা থেকে আপনারা ইংরেজি মাধ্যমের টিচার, আপনাদের আমি জানি না মানে কিভাবে হবে, তবে যেহেতু ওয়ার্কশপ এবং টিচার্স ট্রেনিং এর ওয়ার্কশপ, আপনি একটু শুধু খেয়াল করবেন, একটুখানি লক্ষ্য করবেন যে আমি কিভাবে কথা বলছি, কিভাবে আমার অঙ্গ সঞ্চালিত হচ্ছে এবং আমি কিভাবে মুভ করছি। ওকে, জাস্ট এইটুকু দেখবেন, আর কিছু না। যেহেতু আমাদের আজকের বিষয়টা, তার সাথে কথা হয়েছে ক্লাসরুম পারফরমেন্স। শব্দটা খেয়াল করেন, ক্লাসরুম পারফরমেন্স। আমরা কিন্তু বলতে পারতাম যে শ্রেণীকক্ষের পাঠদান, টিচিং, লার্নিং, কত কিছু বলতে পারতাম। আমরা কিন্তু তা বলিনি, আমরা বলেছি পারফরমেন্স। পারফরমেন্স মানে হচ্ছে একটা শিল্প, একটা আর্ট। তারপরে ক্লাসরুম টিচিং, যেটা আগে আমরা বলতাম, যেটাকে আজকে বলছি পারফরমেন্স, এটা একটা আর্টিস্টিক ব্যাপার, অ্যাবসলিউটলি একটা আর্টিস্টিক ব্যাপার। কারণ আপনি একটু লক্ষ্য করবেন, এই বয়স পর্যন্ত আপনি যতদিন পর্যন্ত ছাত্র ছিলেন বা শিক্ষকতা করছেন, আপনি আপনার জীবনে অনেক টিচারকে পেয়েছেন, কিন্তু এই পর্যন্ত আপনি কজনকে মনে রেখেছেন? সেই জনকে আপনি কিন্তু মনে রেখেছেন যার শ্রেণীকক্ষে পারফরমেন্স ছিল অসামান্য শৈল্পিক। তাহলে আপনার ক্লাসরুম পারফরমেন্সটা হতে হবে কিন্তু খুব আর্টিস্টিক, শৈল্পিক হতে হবে। সেজন্য আমাদের আজকের এই ওয়ার্কশপে আমার সেশন। তবে আমি একটা জিনিস একটু বলে রাখবো, যে আপনি একটা দেখবেন যে আমাদের সমাজটা বদলে গিয়েছে, আমাদের পরিবেশটা বদলে গিয়েছে, আমাদের অর্থনৈতিক সম্পর্ক বদলে গিয়েছে, আমাদের মূল্যবোধ বদলে গিয়েছে। ফলে আমি যখন স্কুলে পড়েছি, আমার টিচার আমাকে যেভাবে কন্ট্রোল করতে পেরেছে, আপনি কিন্তু আপনার ক্লাসরুমের বাচ্চাকে সেভাবে কন্ট্রোল করতে পারবেন না, পারবেনই না। কারণটা হচ্ছে সময়টা বদলেছে, অর্থনীতিটা বদলেছে, সমাজটা বদলেছে, মূল্যবোধটা বদলেছে এবং সংস্কৃতির একটা রূপান্তর ঘটেছে। তাহলে যদি এতগুলি পরিবর্তন ঘটে থাকে, তাহলে টিচারকে তো বদলাতে হবে। টিচার তো আগের মুডের টিচার হবে না। ধরেন আমি আমার কথা বলি, আমি যখন স্কুলে পড়তাম, পাকিস্তান পিরিয়ডের কথা, আমাদের ক্লাসে টিচার ঢুকে এরকম একটা ডাস্টার দিয়ে 2-3টা বাড়ি দিতেন, দিলে সব বাচ্চা চুপ হয়ে যেত। কিন্তু আজকে যদি আপনি ক্লাসরুমে ঢুকে একটা ডাস্টার দিয়ে 3টা বাড়ি দেন, দেখবেন পিছন থেকে আরো 2টা বাচ্চা টেবিলের উপরে আরো 2টা বাড়ি দিচ্ছে। রাগ করবেন না, খুব যেহেতু ফ্রেন্ডলি পরিবেশ, আমিও বেসিক্যালি টিচার, আপনিও টিচার, আমাদের এই ওয়ার্কশপটা খুব ফ্রেন্ডলি হওয়া উচিত। আমাদের সময়, ধরেন আমাদের সময়তেই এমন ছিল যে বাবা মায়ের ভয়ে সন্তান তটস্থ থাকত, আর এখন কিন্তু সন্তানের ভয়ে বাবা মা তটস্থ থাকে। বদলে গিয়েছে, আপনি এটাকে ক্যাজুয়ালি নেন, দেখেন কিভাবে বদলে গিয়েছে।
আমরা 7 ভাই বোন ছিলাম, আমার মাকে খুব মেনে চলতাম, বাবাকে খুব ভয় পেতাম। আমার একটা মেয়ে, সে আমাদের দুজনের কাউকে মানে না। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় কি, ছেলে হোক মেয়ে হোক, একটা শয়তানি যথেষ্ট মনে হয়। আসলে তো তাই হয়েছে। তাহলে এই যে বদলেছে, এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, এটাকে তো আপনি ফেস করবেন। আমি একটা বিখ্যাত মানুষের কথা বলি, লোকটার নাম হচ্ছে নম চমেস্কু। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ডের প্রফেসর, পোলিশ বংশোদ্ভূত। উনি একজন ধ্বনি বিজ্ঞানী, একজন ভাষাতাত্ত্বিক, একজন সাহিত্যিক, একজন রাজনীতিবিদ। তার এরকম একটা মোটা বই আছে, 1200 পৃষ্ঠা। বইটার নাম হচ্ছে টেস্ট বেক। এটা টিচারদের জন্য লিখেছেন। ওই বইটার ভেতরে তিনি এই পরিবর্তনের প্রক্রিয়াটা বলছেন। তিনি বলছেন টাইম বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, অর্থনীতি বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, মূল্যবোধ বদলাচ্ছে, তাহলে টিচারকেও বদলাতে হবে। আর টিচার যদি এই বদলের প্রক্রিয়ায় নিজেকে বদলাতে ফেল করে, তাহলে ক্লাসরুম পারফরমেন্সে তিনি অ্যাবসলিউটলি ফেল করবেন। তাহলে আমরা বদলাতে চাই। আমরা নোয়াম চমস্কুর 1200 পৃষ্ঠার এই টেস্ট বেক বইটা 12 মিনিটে পড়ে ফেলি। আসুন, বইটার নাম হচ্ছে টেস্ট বেক, TESVC। তিনি বইটার ভিতরে কি বলছেন দেখেন, আমরা খুব সহজ করে বুঝি নেই। তিনি টি বলতে বুঝিয়েছেন টাইম। তিনি বলছেন সময় বদলাচ্ছে। এটার জন্য খুব চিন্তা করবার কিছু নেই। একটু আগে ছিল 10টা, এখন 11:15। একটু আগে ছিল 9টা, এখন 12টা। আজকে 14 তারিখ, গতকাল ছিল 13 তারিখ। এটা 2016 সাল, গত বছর ছিল 2015 সাল। এই যে বদলাচ্ছে, ওকে। তাহলে প্রথম যে টি, টাইম বদল হয়, নোয়াম চমস্কির কথা আমরা ক্লিয়ার, যে সময়টা নিরন্তর বদলাচ্ছে। এরপরে তিনি বলছেন ইকোনমিক্স। তিনি বলছেন টাইম যদি বদলে যায়, তাহলে অর্থনীতি বদলাবে। কিভাবে বদলেছে আপনি খেয়াল করেছেন? এই ধরেন আমার কথাই বলি, 1972 সালে আমি গুলশান 1 নম্বর থেকে ফার্মগেটে একটা বাসে আসতাম। বাসটার নাম হচ্ছে 6 নম্বর বাস বলতাম। ভাড়া ছিল 2 পয়সা। আমার এখনো চোখের সামনে জল জল করে। বাসের মধ্যে এরকম লেখা ছিল, একটা 1 দিয়ে একটা অবলিক, 5 টাকার ভাঙতি নেই। দেখেন, সময়ের বদলের সাথে সাথে 6 নম্বর বাস আছে, গুলশান আছে, ফার্মগেট আছে। এখন বাসের ভাড়া হয়তো 20 টাকা, এবং বাসে লেখা 500/1000 টাকার ভাঙতি নেই। দেখেন, সময়ের সাথে অর্থনীতি কেমন বদলে যায়। ওকে, তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা পেলাম। এরপরে হচ্ছে এস মানে সোসাইটি, সমাজটা বদলে যায়। অর্থনীতি বদলালে, সময় বদলালে সমাজ বদলে যাবে। সমাজটা কেমন বদলেছে খেয়াল করেছেন? কেমন বদলেছে? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম 80-র দশকে, আমাদের সাথে যে মেয়েরা পড়তো, যারা হলে থাকতো, ঠিক সন্ধ্যা হলে, মাগরিবের আজান পড়লে হলে ঢুকে যেত, বাইরে কেউ থাকতো না। ইউনিভার্সিটির মেয়েরা আমাদের সময়। আর এখন চলেন, আমার মেয়েটা পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মাঝখানে একদিন ফোন করেছি, রাত্রি 10টা বাজে। আমি বলেছি তুমি কোথায়? বলে কি, বাবা আমি বটতলায়, মানে ফ্রেন্ডদের নিয়ে গিয়েছি আড্ডা দিতে রাত 10টা। সময়টা তো ভালো না, দুশ্চিন্তা হয় নানা রকম। 15 মিনিট পরে আবার ফোন করেছি, তুমি কোথায়? এবার বিরক্ত হয়ে বললো, বললাম তো বটতলায়, তুমি বারবার কেন ফোন করো বাবা? আরো 15 মিনিট পরে 10:30টায় আবার ফোন করেছি। এবার ফোনটা সে কেটে দিল। 11টার সময় এবার আমায় ফোন করে বলে, এই একটু আগে আমি হলে ফিরলাম, বাবা তোমার জন্য পড়াশোনাও করতে পারবো না, এতবার ফোন করো, ডিস্টার্ব ফিল করি। আমার কোনো ফ্রেন্ডের বাবা তো এরকম ফোন করে না। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, আর আমার মেয়েটা যখন পড়ছে, সমাজের পরিবর্তন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় নিয়ম ছিল, কোন ছাত্র যদি কোনো ছাত্রীর সাথে কথা বলতে চাইতো, তাহলে প্রক্টর বরাবর অ্যাপ্লিকেশন করতে হতো, অনুমতি দিলে কথা বলতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম একজন ছাত্রীর সাথে একজন যুবক অনুমতি ছাড়া ক্যাম্পাসে ঢুকে কথা বলেছিল বলে সেই যুবককে আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছিল। 1928 সাল। মেয়েটির নাম ফজিলাতুন নেসা। গণিতের ছাত্রী ছিলেন, বাড়ি ছিল টাঙ্গাইলের করটিয়ায়, থাকতেন ঢাকার সিদ্দিক বাজারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। 1928 সালে কলকাতা থেকে 29 বছরের এক টকবগে যুবক, কবিতা লিখে যিনি খ্যাতিমান হয়েছেন, নাম কাজী নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলেন একটা মেয়ে, মুসলমান মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনি আবেগ আর রক্ষা করতে পারলেন না, তিনি সরাসরি কথা বললেন। এই অপরাধে নজরুলকে 1928 সালে আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল, তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। আর এখন তার ফাজলামো করার ইচ্ছা হলেই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। সমাজ কোথায় গিয়েছে? ওই যে বললাম প্রক্টর বরাবর অ্যাপ্লিকেশন করতে হতে একটা মজার কাহিনী শুনে বলবেন না বাইরে, শর্ত এটা বাইরে বলবেন না। আমি প্রথমেই বলে নিয়েছি যেটা একটা ট্রেনিং ওয়ার্কশপ এবং আমাদের টিচারদের খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে হওয়া উচিত। আমি দুজন মানুষের কথা বলি শুনেন। 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শহীদ মুনির চৌধুরী, উনি একটা নাটক লিখলেন, নাম হচ্ছে রক্তাক্ত প্রান্তর। একসময় ইন্টারমিডিয়েটে পাঠ্য ছিল। অসামান্য একটি রোমান্টিক নাটক, অসামান্য নাটক। মুনির চৌধুরী সিদ্ধান্ত নিলেন এই নাটকে ছেলেরা ছেলে চরিত্রে অভিনয় করবে আর মেয়েরা মেয়ে চরিত্রে করবে। তিনি একটা বিজ্ঞপ্তি দিলেন ডিপার্টমেন্টে, কে কে অভিনয় করতে আগ্রহী যোগাযোগ করুন। ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্র রামেন্দ্র মজুমদার আবেদন করলেন। মুনির চৌধুরী তার সাথে কথা বলে দেখলেন অসামান্য কণ্ঠস্বর, দীর্ঘদেহী, উজ্জ্বল গৌরবর্ণ। এবার তিনি ডিসাইড করলেন এ হবে নায়ক ইব্রাহিম কার্তিক, কিন্তু যুবরাজ নায়িকা কে হবে? একটি মেয়েও আবেদন করবে না। এবার মুনির চৌধুরী ঠিক করলেন মেয়ে দিয়ে তো অভিনয় করাবে না, তাই মেয়ে খুঁজে পেতেই হবে। তার ছোট বোন আরবি বিভাগের 2য় বর্ষের ছাত্রী ফেরদৌসী বেগম, তাকে কি বললেন তুই অভিনয় করবি? ফেরদৌসী বললেন করব। এবার পরিবারকে না জানিয়ে রিহার্সেল হতে শুরু করল। অসামান্য নাটক, কিন্তু ক্লাস শেষ হয় 1টায়, 2:30, 3টা পর্যন্ত রিহার্সেল করতে পারে, এর মধ্যে বাসায় ফিরতে হয়। রিহার্সেল ঠিক মতো চলে না বলে একদিন মুনির চৌধুরী তার বাবার কাছে গিয়ে বললেন, বাবা ফেরদৌসী পড়াশোনা খুব ভালো করছে, ওকে হলে তুলে দিই। তার মানে হলে তুলে দিলে অভিনয়টা করতে পারবে। ফেরদৌসী মজুমদার, মুনির চৌধুরী কবির চৌধুরীর বাবা, তখন ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মৌলবী। আপনি চিন্তা করেন, তাদের বাসা হচ্ছে আজকে ভূতের গলি যে সেন্ট্রাল রোড, তাদের পৈতৃক বাড়িটা আছে দেখবেন। সেই বাবাকে পড়ার কথা বলে হলে তুলে দিলেন ফেরদৌসীকে। সন্ধ্যা পর্যন্ত রিহার্সেল হয়। অসামান্য একটি রোমান্টিক নাটক রক্তাক্ত প্রান্তর। পানিপথের 3য় যুদ্ধে হিন্দু মুসলমানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ নিয়ে নাটক, যেখানে ইব্রাহিম কার্দি মুসলমান হবার পরেও হিন্দু শিবিরের প্রধান সেনাপতি ছিলেন আর তার স্ত্রী জোহরা ছিল মুসলিম শিবিরের সৈন্য। দুই পক্ষের যুদ্ধে হিন্দুদের পরাজয় হয়, কারাগারে বন্দী হন ইব্রাহিম কার্দি। এই অসামান্য রোমান্টিক হিস্ট্রিক্যাল প্লেটায় ইব্রাহিম কার্দি চরিত্রে অভিনয় করতে করতে আর ফেরদৌসী জোহরা চরিত্রে অভিনয় করতে করতে এই 3 মাসের রিহার্সেলে একদিন খুব কাছাকাছি চলে গেল। অসামান্য সংলাপ জানেন এই নাটকে, ওর মধ্যে আছে হিন্দু মুসলমানের যুদ্ধ হচ্ছে। যুদ্ধের মাঝামাঝি সময়ে মুসলমান শিবির থেকে একদিন রাতের অন্ধকারে সকলকে না জানিয়ে জোহরা চলে যায় তার স্বামী ইব্রাহিম কার্দির কাছে হিন্দু শিবিরে। মধ্যরাতে স্বামী স্ত্রী দুজন কথা বলে। কথা বলতে বলতে একটা সময় ইব্রাহিম কার্দির খুব ব্যাকুল অস্থিরতা কাজ করে। তার খুব ইচ্ছে করে একবার তার প্রিয়তমা স্ত্রী জোহরার হাতখানা ধরবেন। ইব্রাহিম কার্দি বলেন, জোহরা আজ কতটা দিন চলে গেল, কেমন করে চলে গেল, আমার বড় ইচ্ছে হচ্ছে আমি তোমার হাতটা একটু স্পর্শ করি। জোহরা তখন বলেন, না না কার্দি, তুমি আমায় স্পর্শ করো না, কারণ তোমার আমার মাঝখানে শুয়ে আছে আমার পিতার লাশ। কি অসামান্য নাটক! নাটকের শেষে ইব্রাহিম কার্দিকে গ্রেফতার করা হয়, কারাগারে বন্দী করা হয়, কারণ মুসলমান শিবির বিজয়ী হয়েছে। আহমেদ শাহ আবদালী সম্রাটের কাছে যখন জোহরা যায়, বিজয়ী মুসলিম শিবিরের জোহরা যায়, যাবার পরে আহমেদ শাহ আবদালী বলে, জোহরা কি উপহার তুমি আমার কাছে চাও? জোহরা বলে, মহামহিম সম্রাট, আমি ছোট্ট একটা উপহার চাই। আপনার কারাগারে বন্দী হিন্দু শিবিরের প্রধান সেনাপতি ইব্রাহিম কার্দির মুক্তি চাই। আহমেদ শাহ আবদালী বলে, চাও, আমি মুক্তি দিলাম। জোহরা হাঁটতে হাঁটতে যায়,
ভোরবেলা কারাগারের প্রকোষ্ঠের কাছে গিয়ে যায়, তার স্বামী, তার ভালোবাসার মানুষ, তার প্রিয়তমকে এসে চলে যাবে এই দেশ ছেড়ে অনেক অনেক দূরে। কারাগারের সামনে যখন এসে দাঁড়িয়েছে, তার কিছুক্ষণ আগে মুসলিম শিবিরের 2 সৈন্য ইব্রাহিম কার্দিকে খুন করে। রক্তাক্ত ইব্রাহিম কার্দির লাশের সামনে দাঁড়িয়ে যে বলে, কার্দি, আমি এক রক্ত রক্ত স্রোত অতিক্রম করে তোমার কাছে এলাম কার্দি, আর তোমার ঘুমাবার সময় হলো, অনুগ্রহ করে ঘুমো কার্দি, তুমি ঘুমো। কি অসামান্য নাটক! এই নাটকে জোহরা হচ্ছে ফেরদৌসী বেগম, আর রামেন্দ্র মজুমদার হচ্ছেন ইব্রাহিম কার্দি। 3 মাস রিহার্সেল, নাটক করতে করতে জীবনের এত অন্তরঙ্গ কাছাকাছি। এরপরে তো নাটক শেষ। এখন দুজন তো আর দুজনের সাথে কথা বলতে পারে না, কারণ বিশ্ববিদ্যালয়ের নিয়মে নেই কোনো ছাত্র কোনো ছাত্রীর সাথে অনুমতি ছাড়া কথা বলবে। কিন্তু কথা তো বলতে চান। একদিন রামেন্দ্র মজুমদার প্রক্টর বরাবর অ্যাপ্লিকেশন করলেন যে আমি আরবি বিভাগের 2য় বর্ষের ছাত্রী ফেরদৌসী বেগমের সাথে নাটক বিষয়ে কথা বলতে চাই। 18 দিন পরে প্রক্টর অনুমতি দিলেন যে হ্যাঁ, তুমি কথা বলতে পারবে অমুক তারিখ দুপুর 3টায় রোকেয়া হলের গেস্ট রুমে 15 মিনিট। তাতেই খুশি রামেন্দ্র মজুমদার। আপনারা মেয়েরা বুঝবেন না, আমরা ছেলেরা যারা ভালোবাসি তারা কথা বলবার জন্য কত ব্যাকুল থাকি, আপনারা বুঝবেন না। এখন আপাতত পুরুষদের পক্ষে থাকছি, পরে আবার অন্যদের দিকে চলে যাচ্ছে। রামেন্দ্র মজুমদার কত কথা গুছিয়ে রাখলেন যে তিনি বলবেন 15 মিনিটের মধ্যে এত দিনের কথা। এবং কথা কেমন করে গুছিয়ে রাখে ঠিক জায়গা মতো কিন্তু আবার বলতেও পারে না। এটা ছেলেদের অক্ষমতা। ভালো যদি গভীরভাবে বাসে, সেই কথাটাও ঠিক মতো বলতে পারে না। রবীন্দ্রনাথ এই যে খুব চমৎকার লিখেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিল কবে, শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে, মুখে তার লত্র রেণু লীলাপদ্ম হাতে, কুন্দবক কলি তার মাথে, আমি কথা কহিবারে গেলু, কথা গেলু ভুলে, দোহাকার পানে চাহি আর কিছু নাই মনে। এইটাই তো ভালোবাসা। কিন্তু রামেন্দ্র তার কথা গুছিয়ে রেখেছেন, বলবেন ঠিক 3টা বাজলো, গেস্ট রুমে ওয়েট করছেন, দরজা খুলে ফেরদৌসী আসছেন, রামেন্দ্র মজুমদার উঠে দাঁড়িয়েছেন, কাছাকাছি এলেন, এতদিন পরে কথা বলবেন। যেই কথা বলতে শুরু করেছেন, অমনি দেখেন পাশে বসে আছে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার। কি কথা বলে, ঠিক কথা বলে কিনা সেই সমাজটা কি আছে? সমাজ প্রসঙ্গে বলছে, টাইম চেঞ্জ হয়েছে, ইকোনমিক্স চেঞ্জ হয়েছে, সোসাইটি চেঞ্জ হয়েছে, সেই সমাজ কিন্তু নেই। নোয়াম চমেস্কি বলছে টাইম, ইকোনমিক্স, সোসাইটি 3টা যদি বদলে যায়, 4 নম্বরটা হচ্ছে ভি, ভ্যালুস, মূল্যবোধটা বদলে যায়। আর মূল্যবোধটা এমন করে বদলায়, সেই মূল্য প্রথম প্রতিদ্বন্দ্বিতা হয় পিতামাতার, দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতা হয় শিক্ষক সমাজের। একটা চ্যালেঞ্জ। নোয়াম চমেস্কি বলছেন দশকে দশকে মূল্যবোধ বদলায়, দশকে দশকে মূল্যবোধ বদলায়, প্রজন্ম থেকে প্রজন্মে মূল্যবোধ বদলায়। তাহলে আপনি যে ক্লাসরুম টিচার, আপনি পারফরমেন্স করতে যাচ্ছেন, আর আপনার স্টুডেন্টের যে ভ্যালুস, মূল্যবোধ এক নয়। যদি বয়সের পার্থক্য 20 বছর হয়, তাহলে 2টি মূল্যবোধের স্তর পার্থক্য। যদি 30 হয়, 3টি। যদি 40 হয়, 4টি স্তরের মূল্যবোধের পার্থক্য। এটা ফেস করা খুব কঠিন, খুব কঠিন। নোয়াম চমেস্কি বলছেন টিচারকে এই চ্যালেঞ্জ ক্লাসরুমে নিতে হয়, প্রতিদিন নিতে হয়। কারণ আপনার ভ্যালুস আর আপনার স্টুডেন্টের ভ্যালুস এক নয়, আপনার ভ্যালুস আর গার্জিয়ানের ভ্যালুস এক নয়। এমনকি যদি কোনো প্রধান শিক্ষক থাকেন, প্রিন্সিপাল থাকেন, রাগ করবেন না, ক্লাসরুম টিচার এবং প্রিন্সিপাল, তাদের দুজনের ভ্যালুস এক নয়। তাহলে কি অসম্ভব চ্যালেঞ্জের মধ্যে একজন টিচারকে আমরা ক্লাসরুমে ফেলে দেই। আমাদের সময় মার দেওয়া যেত, একটা ঠাস করে চর মেরে দেওয়া যেত, কিন্তু এখন সেটাও পারবেন না। একটা ফুলের টোকা দেবেন, অমনি দেখবেন বাবা, মা, মামা, খালা, চাচা, আত্মীয় স্বজন, মানবাধিকার কমিশন সব এসে হাজির, পাগল করে দেবে। অথচ ছেলেটি বা বাচ্চাটি কিন্তু ক্লাসে অন্য 5টা বাচ্চাকে ডিস্টার্ব করছে। তারপরে আপনি কিভাবে চ্যালেঞ্জ ফেস করছেন?
আপনি একটু শক্ত করে কথা বলবেন, গার্জিয়ানকে অমনি দেখবেন আপনার প্রিন্সিপাল আপনার বিরুদ্ধে লেগে যাবে, লেগে বলবে আপনি ওরকম করে কথা বললেন কেন। এখন যদি এই বাচ্চাটা চলে যায় তার হিসাব তো বাচ্চা নাকি চলে যায়। তার মানে আপনি চ্যালেঞ্জ কত রকম ফেস করছেন আপনি চিন্তা করেন। এরপরে এমন অসংখ্য গার্জিয়ান আছে আপনার স্কুলে, ইংলিশ মিডিয়াম বাচ্চা পড়ছে, যে ফার্স্ট জেনারেশন লার্নার, গার্জিয়ানের পয়সা আছে অনেকগুলি, কিন্তু এডুকেশন নেই, কালচার নেই, হেরিটেজ নেই, কিচ্ছু নেই, তাকেও ফেস করা কঠিন, খুব কঠিন। তার মানে নোয়াম চমেস্কু আমেরিকায় বসে টেস্ট ভেক লিখছেন, কিন্তু বাংলাদেশে আসলে উনি বুঝতেন টেস্ট ভেক কাকে বলে। কি চ্যালেঞ্জ প্রতিদিন। আমি বললাম না, আমি এক সময় তো টিচিং এ ছিলাম, 25 বছর শিক্ষকতা করেছি, আমি দেখেছি চ্যালেঞ্জগুলি কিভাবে ফেস করতে হয়, কেমন করে ফেস করতে হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কিন্তু বলছি যে ক্লাসরুম পারফরমেন্স, টিচিং না, লার্নিং না। ওই পিরিয়ড পেরিয়ে গিয়েছে। এই যে ভ্যালুসটার কথা বললাম, এটা কত গুরুত্বপূর্ণ। নোয়াম চমেস্কু বলছেন মূল্যবোধের যে দশকে দশকে পার্থক্য সূচিত হয়েছে, তাতে প্রথমত অভিভাবক, দ্বিতীয়ত শিক্ষক সমাজকে মোকাবেলা করতে হয়। যে শিক্ষক মোকাবেলা করতে ফেল করেন ক্লাসরুম পারফরমেন্সে, তিনি ফেল করেন, হিস্ট্রিতে তিনি ফেল করেন, ইতিহাস থেকে তার নাম মুছে দেয়। তাহলে ভ্যালুসটা কি চেঞ্জ হয়েছে খেয়াল করেছেন? এখানে অনেকে আছেন আমার থেকে অন্তত 3 জেনারেশন পরে, 3 দশক পরে। তার মানে আপনার সাথে আমার ভ্যালুজের পার্থক্য, আবার আপনার সাথে আপনার স্টুডেন্টের ভ্যালুজের পার্থক্য। সমাজের মধ্যে যে মূল্যবোধের বদল হয়েছে, খেয়াল কি করেছেন কেউ? মনোযোগ দিয়ে দেখবেন কেমন করে চেঞ্জ হয়। আমি প্রতিদিন দেখি, প্রতিদিন, প্রতি মুহূর্তে মুহূর্তে দেখি যে মূল্যবোধগুলি কেমন করে বদলে যাচ্ছে। মাঝখানে আমি এবং আমার ওয়াইফ যাচ্ছিলাম সিলেটে একটা সরকারি কাজে, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উঠেছি ট্রেনের প্রথম শ্রেণীর কামরায়, আমাদের দুজনের সিট এখানে, সামনে অনেকগুলি সিট, দেখলাম পুরো ফার্স্ট ক্লাসটা ভরে আছে ইয়াং একদল ছেলে মেয়ে, সম্ভবত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, তারা স্কার্শনে যাচ্ছে, হই হুল্লোড় আনন্দ করছে, করুক, এটা তারুণ্যের ধর্ম। আমাদের সামনে দুটো ছেলে বসা ছিল, একটি ছেলে কি কারণে জানি উঠে একটু বাইরে গেল, ওই পাশের ছেলেটা বললো কি তক্ষুনি আমাদের সামনে যে টেবিলটা আছে সেই টেবিলটার উপরে দুটো পা এইভাবে তুলে দিল। আমরা দুজন মধ্যবয়সী মানুষ, একটি মুহূর্তের জন্য ভাবলো না, এই কদিন আগে ঘটনা। এরপরে ছেলেটা পরা হাফ প্যান্ট, কেসটা এরকম এরকম নাড়ছে, চোখ বন্ধ, আর হাফ প্যান্ট তো আরেক কালচার, আমি হাফ প্যান্টের বিপক্ষে না। এখন জামাই ও শাশুড়ির সামনে হাফ প্যান্ট পরে, অপেক্ষা করছি কবে শাশুড়ি জামাইয়ের সামনে হাফ প্যান্ট। আমার ওখানে নিয়ে কোনো রকম দ্বিমত নেই, আমার ওখানে কোনো দ্বিমত আমার নেই, কিন্তু ছেলেটা কি করছে শোনেন, তার চোখে মুখে নাকে কানে তার ভরা আছে না, এখনকার ছেলেটা তার দিয়ে কি শোনে, শুনছে পাটা নাড়ছে, আমার তো ভারী গ্লানি কাজ করছে। আর আমাদের টিচারদের কি হয় জানেন, দীর্ঘদিন শিক্ষকতা করলে এক ধরনের সংবেদনশীল মন তৈরি হয়, যেটা অন্য কোনো পেশায় তৈরি হয় না। আপনি মনে করেন তো যে আমি 20, 22, 23 বছর, 25 বছর শিক্ষকতা করবার পরে এরকম একটি ছেলে আমার সামনে এরকম করছে, সহ্য করা কি কঠিন। তারপরে আমি চুপ করে বসে আছি, আমার ওয়াইফও যেহেতু টিচার, ওরও তো লাগছে। এইবারও আমাকে বলছে এই ছেলেটার সম্পর্কে কিছু বলা দরকার ওকে, বলছে না কিচ্ছু বলো না, বলে না ওকে বলতে হবে পা নামাও, বলছি না কিচ্ছু বলার দরকার। আবার আমার ভাই বলে না বলতে হবে, বাবা মা শেখায়নি, আসছে না যত কিছুই হোক কিচ্ছু বলো না। কি কথা বলতে কি কথা বলে বসবে, কিন্তু আমার ভাই বলবে না, ওর বাবা মা শেখায়নি, আমি বলবোই, না বললে কে শেখাবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি বললাম যে অলরাইট ঠিক আছে, তুমি বলবা কি বলবো না পরে, তার আগে আমার মেয়েকে আমি ফোন করে জিজ্ঞাসা করি তো এই ঘটনাটা সম্পর্কে একটা মন্তব্য নেই, বলে আমি ট্রেন থেকে আমার মেয়েকে ফোন করেছি বাসায়। করবার পরে আমি পুরো ঘটনাটা খুলে বললাম ছেলেটা এরকম করে পা নাচাচ্ছে ইত্যাদি ইত্যাদি, পায়ের টেবিলে তুলে দিয়েছে, তোমার আম্মু বলছে এটা প্রোটেস্ট করা উচিত, আমি বলছি না করা দরকার নেই, বলো তো কি করা উচিত। যেই বললাম অমনি আমার মেয়ে বলে কি, বাবা পা দুটো তুলে দিয়েছে এমন কি হয়েছে, আম্মুর সব কিছুতে বাড়াবাড়ি। দিস ইজ দ্য ভ্যালুস। খেয়াল করেছেন? আমার পরিবারের ঘটনা, আমি যেভাবে ভাবছি, আমার স্ত্রী যেভাবে ভাবছে, আমার সন্তান যেভাবে ভাবছে না। দেখেন ভ্যালুজের পার্থক্য, এটাকে ফেস করতে হয়। নোয়াম চমেস্কু 1200 পৃষ্ঠার বইয়ের মধ্যে ভ্যালুজ নিয়ে 600 পৃষ্ঠা লিখেছেন, কিভাবে ফেস করতে হবে।
এবং যদি আপনি ফেস করতে ফেল করেন, আপনি টিকবেন না, আপনাকে ব্যর্থ শিক্ষক হিসেবে প্রতিপন্ন করে দেবে কর্তৃপক্ষ। ভ্যালুসের পার্থক্য, ভ্যালুসের ডেভেলপমেন্ট ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। আমাদের সোসাইটির মূল্যবোধের পরিবর্তন, শোনেন, আমার একান্তই আমার ব্যক্তিগত ঘটনা, শোনেন, আমার ব্যক্তিগত জীবনের কথা শোনেন যে ভ্যালুসের পার্থক্য কি। আমি মফস্বলের ছেলে, একেবারে সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে। ধরেন আমি যখন ক্লাস 4-এ পড়তাম এবং আমার মেয়েটা যখন ক্লাস 4-এ পড়তো, দুজনের পার্থক্য হচ্ছে 30 বছরের, তার মানে 3 দশকের। তার মানে নোয়াম চমস্কির তত্ত্ব অনুযায়ী 3 স্তরের মূল্যবোধের পার্থক্য। আমি যখন 4-এ পড়েছি, শোনেন, আমার স্কুলে বড় না, মফস্বলের স্কুল, আমার স্কুলে সকল শিক্ষক ছিলেন পুরুষ। ঘন্টা দিতেন পুরুষ, টিফিন দিতেন পুরুষ, স্কুলের সামনে যারা দাঁড়াতো মাঝে মাঝে এসে তারাও পুরুষ, কোনো নারী শিক্ষক ছিল না। আমাদের স্কুলে একটা মাঠ ছিল, জানেন, মফস্বলের স্কুল তো, মাঠের পাশ দিয়ে একটা নদী ছিল। আমরা রচনায় লিখতাম আমাদের স্কুলে একটি মাঠ আছে, খেলার মাঠ, খেলার মাঠের পাশ দিয়ে বয়ে গেছে নদী, নদীর নিস্তরঙ্গ জলপ্রবাহ কুলুকুলু ধ্বনি তুলে, কি সুমধুর শব্দ ধ্বনি তুলে, কত কথা আমরা আমাদের স্কুল নিয়ে লিখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা কেমন ভয় পেতাম, সালাম দিয়ে অনেক দূর দিয়ে চলে যেতাম। যখন ক্লাস 4-এ পড়ি, হঠাৎ একদিন শুনলাম আমাদের স্কুল থেকে 2 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, ওই স্কুলে একজন আপা এসেছেন, তার মানে একজন নারী শিক্ষক। আমরা 4 বন্ধু একদিন স্কুল পালিয়ে জীবনের প্রথম আপা দেখতে গিয়েছিলাম। এই যে দেখেন, আপনি এই প্রজন্মে যে আপনি কিভাবে হেসে উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু আমাকে কিন্তু আপনি মূল্যায়ন করবেন ওই প্রজন্মে, ওই ভ্যালুসে, ওই সোসাইটিতে, ওই টাইমে, ওই ইকোনমিক্সে। আমাকে কিন্তু আপনার এই ভ্যালুস দিয়ে, এই টাইম দিয়ে, এই সোসাইটিতে আমাকে মূল্যায়ন করবেন না। আমি প্রথমত একটি মফস্বল শহরের ছেলে, আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং আমি যে সময়টির কথা বলছি সেটি পাকিস্তান পিরিয়ড, এবং পাকিস্তান পিরিয়ডটা জাস্ট শেষ হচ্ছে এরকম সময়ের কথা। আমাদের ওই স্কুলের এক বন্ধু একদিন আমাদের 4 জনকে নিয়ে গেল। ওই বন্ধুটা সামনে সামনে হাঁটে, আমরা পেছনে পেছনে। ওর কি মুড, কারণ ওদের আপা আছে, আমাদের তো নেই। হাঁটতে হাঁটতে গেলাম, ঘন্টা পড়লো স্কুলে, দেখলাম এক মধ্য বয়সী রমণী শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে প্রধান শিক্ষকের রুমে গেলেন। 30 সেকেন্ড বা 45 সেকেন্ড দেখা, কিন্তু সেটি আমার জীবনের একটি রোমাঞ্চকর স্মৃতি। যে আপা ঠিক 30 বছর পরে আমার মেয়েটা ঢাকা শহরে যখন ক্লাস 4-এ পড়তো, এবার ওর স্কুলের কথা শুনেন। ওর স্কুলে অনেক পার্টি হয়, মান্থলি পার্টি হয়, ক্লাস পার্টি হয়, উইকলি পার্টি হয়, ঢঙ্গি পার্টি হয়, ঢং পার্টি হয়, কত পার্টি। আমাদের তো কিচ্ছু হতো না। এরকম একটা পার্টি হবে, আগের দিনও আমায় বলেছে, বাবা কালকে আমাদের ক্লাস পার্টি, তুমি ওকে বেলুন কিনে দাও, জড়ি কিনে দাও, ইত্যাদি ইত্যাদি, সবকিছু কিনে দিলাম। পরের দিন 11টার সময় ছুটি হবে, আনতে গিয়েছি, গিয়ে দেখি ওর স্কুল মানে একটা 6 তলা বিল্ডিং, নিচে একটা গ্যারেজ, কোনো মাঠ নেই, কোনো নদী নেই, কিচ্ছু নেই। ও কি বিদ্যালয় রচনায় লিখবে যে আমাদের স্কুলে একটি গ্যারেজ আছে, আর গ্যারেজের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেন, নিস্তরঙ্গ জলপ্রবাহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে? ও কি সেই রচনা লিখবে? না। ওর এই গ্যারেজটা, জানেন, বেলুন জড়ি দিয়ে কি সুন্দর সাজিয়েছে, ওরা ভীষণ আনন্দ করছে, হই হুল্লোড়। ওর স্কুলের সকল শিক্ষক নারী, ওর স্কুলে ঘন্টা দেয় নারী, টিফিন দেয় নারী, স্কুলের সামনে যারা অপেক্ষা করে সকলে নারী। 11টা বাজলো, ওর ক্লাস পার্টি শেষ, হই হট্টগোল করতে করতে হঠাৎ ও আমায় দেখলো, দেখি করলো কি, ব্যাগটা নিয়ে দৌড়ে আমার কাছে এলো। এসে ব্যাগটা আমার কাছে রেখে কি মনে হলো, বললো, বাবা তুমি একটু দাঁড়াও, আমি আমার মিসকে বলে আসি। দেখেন, আমার ছিল আপা, ওর মিস, ওর ম্যাম। এই যে দেখেন চেঞ্জ, ভ্যালুজের চেঞ্জ।
টাইমের চেঞ্জ, ইকোনমিক্সের চেঞ্জ, সোসাইটির চেঞ্জ, ও চলে গেল। আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখি ওর মিসের সাথে কি অন্তরঙ্গ, কি ঘনিষ্ঠভাবে কথা বলে। আমরা তো আমাদের শিক্ষকদের সাথে এত অন্তরঙ্গ ঘনিষ্ঠ ছিলাম না। এরপরে কি দেখলাম শোনেন, কথা বলে গালের সাথে গাল মিশিয়ে কথা বলে টলে শেষ করে আসার সময় ওপর লোকে ওর মিসের এই গালটা ধরে এরকম করে টেনে দিবে। স্টুডেন্ট টিচারের গাল টেনে দিচ্ছে। চিন্তা করতে পারেন আপনি? আমার টাইম, আমার ইকোনমিক্স, আমার সোসাইটি, আমার ভ্যালুস কিন্তু এটা দেখেনি। ফলে আমার তো মাথা এলোমেলো হতে শুরু করলো। ও এলো, ওকে নিয়ে রিক্সায় উঠেছি, একটু একটু করে রিক্সা যায়। খানিকক্ষণ বাদে আমি বললাম, কি মা, তুমি যে তোমার মিসের গাল টানলে উনি কিছু মনে করেননি? ও বলে, কি বাবা তুমি কি বলো, মিসও তো আমাদের গাল টানে। তার মানে এখন গাল টানাটানির কাল। এই ভ্যালুজের মধ্যে আপনি টিচার, আমি টিচার, আপনি খেয়াল করেন, এই ভ্যালুজের মধ্যে আপনি টিচার হয়েছি, কি চ্যালেঞ্জ আপনি চিন্তা করেন। আপনি এটাকে ক্যাজুয়ালি নিয়েন না, এটা একটা সাধারণ ঘটনা নয়। আমার সমাজের অভ্যন্তরীণ এই পরিবর্তনটা সংগঠিত হয়েছে, যেখানে আপনি ক্লাসরুম টিচার, যেখানে আপনি প্রতিদিন ফেস করবেন, প্রতিদিন এই বাচ্চাটি আপনার সাথে ওরকম আচরণ করবে। আপনি যদি একটু ডিস্টেন্সে যেতে চান, বাচ্চা মায়ের কাছে বলবে, মা বাবার কাছে বলবে, বাবা এসে প্রিন্সিপালকে বলবে, প্রিন্সিপাল আপনাকে ধমকাতে থাকবে। চ্যালেঞ্জ কোথায় দেখেন? এর পরেরটুকু শোনেন, রিক্সায় করে তো দুজন যাচ্ছি, আমি আমার মেয়ে, শুধু ভাবছি, হায় রে আমার ফোন, হায় রে আমার স্কুল, হায় রে আমার টিচার, আরো কত আনন্দ, কত কিছু। কিছুক্ষণ পরে আমার মেয়ে আমাকে বলে, কি বাবা, তোমার কোনো ছাত্রী তোমার গাল টানেনি? চিন্তা করতে পারেন, আমি আমার বাবাকে বলতে পারতাম? বলে দিল অনায়াসে। দেখেন কোথায় গিয়েছে বাচ্চারা। আর আমি বা কি বলবো বলেন? রিক্সাটা চলে, মনে মনে শুধু বলি, টানতে চাইলেও কি তোমার মা টানতে দেবে? ওকে, আবার ফিরে আসি, নোয়াম চমেস্কুতে যাই। আবার আমরা নোয়াম চমেস্কুতে যাব। তার আগে আমরা কি কি জেনেছি একটু খেয়াল করেন। টাইম, টেস্ট বেগে, ই ইকোনমিক্স, এস সোসাইটি, ভি ভ্যালুস, এরপরে একটা সি আছে, সি মানে কালচার। নোয়াম চমেস্কু বলছেন টাইম, ইকোনমিক্স, সোসাইটি, ভ্যালুস বদলায়, কিন্তু সংস্কৃতি বদলায় না। সংস্কৃতির রূপান্তর হয়, সংস্কৃতির রূপান্তর হয়। এই রূপান্তরের যে সংস্কৃতি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটা অবস্তুগত সংস্কৃতি। একটি বাহ্য সংস্কৃতি, একটি অন্তর্গত সংস্কৃতি। তাহলে বস্তুগত এবং অবস্তুগত, বাহ্য এবং অন্তর্গত যে সংস্কৃতি আছে তার রূপান্তর হয়। আমি একটা প্রাণীর কথা বলি, দেখেন তো, শুঁয়োপোকা চেনেন? এই ঢাকার ভাষায় বলে ছ্যাঙ্গা। দেখবেন গাছের লতা পাতায় থাকে, গায়ে কাটা কাটা থাকে, গায়ে লাগলে পচন ধরে যায়। পাড়া দিবেন, আপনি পানির মতো গলে যাবে, লতা পাতায় থাকে। খুব কুৎসিত একটা প্রাণী। এই প্রাণীটার একটা রূপান্তর হয়, প্রজাপতি। তার মানে কুৎসিত একটি প্রাণী, সাংস্কৃতিক রূপান্তরের ভেতরে কি হয়? সবচেয়ে সুন্দর একটা প্রাণী প্রজাপতি। এইবার নোয়াম চমেস্কুর তত্ত্ব এখানে, টাইম, ইকোনমিক, সোসাইটি, ভ্যালুস চেঞ্জের সাথে সাথে আমার বস্তুগত এবং অবস্তুগত, আমার বাহ্য এবং অন্তর্গত সংস্কৃতির রূপান্তর হবে, যা আমার ভেতরটাকে শুঁয়োপোকা থেকে প্রজাপতি করে দেবে। খেয়াল করেন, টিচারের এই শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়াটা খুব এসেনশিয়াল। ভেতরের শুঁয়োপোকাটাকে প্রজাপতি করা, একটি কুৎসিতকে সুন্দর করে তোলা। কখনো কখনো আমাদের শিক্ষকদের ভেতরে কিন্তু শুঁয়োপোকাটা জেগে ওঠে, খুব জেগে ওঠে, বারংবার জেগে ওঠে। সেটাকে অবদমিত করতে হয়। কারণ আমি তো টিচার, আমি তো পুলিশ নই, আমি তো ব্যবসায়ী নই, আমি শিক্ষক। তাহলে আমার শুঁয়োপোকা প্রজাপতি হবে, কিন্তু কখনোই প্রজাপতি শুঁয়োপোকা হবে না। আপনি যখন হঠাৎ করে একদিন দেখবেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার চতুর্থ পাতায় একটি খবর ছাপা হয়েছে, বরিশালের উজিরপুরের একজন শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতা হানি, ঠিক আপনি বিশ্বাস করবেন
ওই মুহূর্তে ওই শিক্ষকের শুঁয়োপোকাটা শুঁয়োপোকাই ছিল, কখনো প্রজাপতি হয়নি। যার জন্য এমন অন্যায়। আমি যখন দেখবেন কোন শিক্ষক শ্রেণীকক্ষে পড়ান না, দেখবেন কোন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেন, যখন আপনি দেখবেন কোন শ্রেণী শিক্ষক তার শ্রেণীকক্ষের সকল পাঠদান থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে নিজের আত্মমগ্নতায় ভোগেন, আত্মস্বার্থপরতায় ভোগেন, তখন আপনি বিশ্বাস রাখবেন যে আপনার ভেতরে শুঁয়োপোকাটা শুঁয়োপোকাই থেকে গেল, সংস্কৃতির রূপান্তরের ভেতরে প্রজাপতি হলো না। আমরা যারা শিক্ষক বিশ্বাস রাখবেন আমাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার ভেতরের শুঁয়োপোকাটাকে সাংস্কৃতিক রূপান্তরের ভেতর দিয়ে সুন্দর প্রজাপতিতে রূপান্তর করা। একটা ছোট্ট চা বিরতি, তাই তো ভাই? আমরা কি যাবো চা বিরতিতে? আর 5 মিনিট? ওকে, অলরাইট। এইটুকু ক্লিয়ার, টেস্ট ব্রেক ক্লিয়ার, চাইল্ড ইকোনমিক সোসাইটি ভ্যালুজ এন্ড কালচার, প্রথম 4টা বদলাবে, পরেরটা রূপান্তর। ওকে, তাহলে এই যে আমি শিক্ষক হলাম, এই যে আমি টিচার হলাম, আমি কি ফিল করতে পারছি যে আমি প্রজাপতি? একটু আমাকে হেল্প করবে। আপনি যে টিচার, আমি যে টিচার, আমরা কি ফিল করতে পারছি যে আমার ভেতরে একটা প্রজাপতি থাকা উচিত? কখনো শুঁয়োপোকা থাকবে না, কারণ শিক্ষক তো যে কেউ নয়। এই সমাজে আপনি যখন শিক্ষকতা এসেছেন, আপনি ধরে নেবেন এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা আপনার পাশে নেই। আমাদের এমনই দুর্ভাগ্যের সমাজ এই বাংলাদেশের সমাজ, যে সম্মানিত শিক্ষক সমাজকে সমাজ রাষ্ট্র কেউ কোনোদিন যথাপযুক্ত সম্মানটি দেয়নি। এটি আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের 1000 বছরের ইতিহাস আমরা পরিক্রমার ভেতর দিয়ে আছি, তারপরেও তো আমরা শিক্ষকতায় আছি তো বটেই। বেতন ভালো নেই, এই নেই, ওই নেই, এত কষ্টের পরেও আছি, তারপরেও থাকতে চাই। রবীন্দ্রনাথের এই গানটার কথা জানেন না? আমি জেনে শুনে বিষ করেছি পান। তাই তো শিক্ষকতা এমন একটি জায়গা। আমি চা বিরতির আগে ছোট্ট একটি মানুষের কথা বলি। দেখেন টিচার এবং স্টুডেন্ট কেমন হয়ে ওঠে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন না? গোটা বাংলার মানুষের জন্য, শিক্ষার জন্য তার গোটা জীবনটা তিনি উৎসর্গ করেছেন। স্কুল করেছেন, এটা করেছেন, ওটা করেছেন। শেষ জীবনে যখন তার অবসর, তখন তিনি সিদ্ধান্ত নিলেন তার সকল সম্পত্তি তিনি উইল করে দেবেন। তিনি তার পুত্র এবং পুত্রবধূর নামে উইল করলেন। তার কাছে তার এক ভ্রাতুষ্পুত্রী ছিল, তার স্বামীর নামে উইল করলেন, স্ত্রীর নামে উইল করলেন, এবং যতগুলি স্কুল করেছেন সকল স্কুলের নামে তার সকল সম্পত্তি উইল করে দিলেন। একেবারে কপটদক শূন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু হায়রে দুর্ভাগ্য, একদিন তার পুত্রবধূকে নিয়ে আলাদা হয়ে গেলেন, একদিন ভ্রাতুষ্পুত্রী তার স্বামীকে নিয়ে চলে গেলেন, একদিন স্কুল কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, আর একদিন তার স্ত্রী রাত করে ওই বাড়ি থেকে চলে গেলেন। শেষ জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলিকাতায় একা নিঃসঙ্গ ছিলেন, শুধু কাজের লোকটা বসাক ছাড়া তার কাছে কেউ ছিল না। শেষ জীবনের শেষ সময়ে একদিন বিদ্যাসাগরের মনে হলো এই জীবন রেখে কি লাভ? যে মানুষের জন্য আমি এত করলাম, সেই মানুষ আমার পাশে নেই, আমি কেন বাঁচবো? এবার ঠিক করলেন মরবার আগে একবার বাবা মার ভিটাতে যাবেন। বিদ্যাসাগরের বাড়ি ছিল হুগলিতে। জানেন তো, হুগলিতে যাবার আগে হাওড়া থেকে ছোট্ট একটা নদী আছে, ভীষণ খরস্রোতা, নদীর নাম দামোদর। একদিন বিদ্যাসাগর সকালবেলা বেরিয়ে হুগলি যাবার জন্য দামোদর নদীর পাড়ে গেলেন। তখন সন্ধ্যা নেমেছে। হঠাৎ নদীর পাড়ে দাঁড়িয়ে তার মনে হলো ছেলেবেলায় একদিন মা চিঠি লিখেছিলেন, আমার অসুখ তুমি দেখে যাও। ঝড়ের রাতেই বিদ্যাসাগর নৌকো পাননি বলে নদী সাঁতরে মায়ের কাছে গিয়েছিলেন। সেই নদীর পাড় দিয়ে হাঁটছেন, দামোদর নদীর পাড় দিয়ে হাঁটছেন, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ দেখেন দূরে এক বাউল গান গায়, গানটা বড় সুমধুর। বিদ্যাসাগরের এত ভালো লাগলো, বিদ্যাসাগর হাঁটতে হাঁটতে বাউলের কাছে গেলেন। তখন কলিকাতায় দামোদর নদীর পাড়ে ওই হুগলি জেলায় পশ্চিম দিগন্ত তীরে সূর্য ডুবি ডুবি করছে, আলো ছায়া অন্ধকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বাউলের সামনে এলেন। ততক্ষণে বাউলের গান শেষ হয়েছে। বিদ্যাসাগর এসে দেখলেন বাউল অন্ধ। এবার বিদ্যাসাগর বললেন, বাউল তুমি আরেকটা গান গাও না বাউল। যেই বলেছে আরেকটা গান গাও না, অমনি অন্ধ বাউল বলে, কে গো তুমি? বিদ্যাসাগর বলে, আমায় তুমি চিনবে না,
আমি তোমার গান শুনতে চাই। এবার অন্ধ বাউল বলে, না গো, তোমার কণ্ঠটা বড় চেনা চেনা লাগে, কে গো তুমি বলো তো। বিদ্যাসাগর বলেন, আমায় তুমি চিনবে না বাউল, তুমি গান শোনাতে চাইলে শোনাও, আমি তোমাকে পয়সা দেব। এবার অন্ধ বাউল বলে, না গো, তুমি তোমার সত্যি পরিচয়টা দাও, আমি তোমাকে এমনি গান শোনাবো, পয়সা দিতে হবে না। এবার বিদ্যাসাগর বলেন, আমার জন্ম হয়েছিল হুগলিতে, বাবা মা আমার নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি লেখালেখি করতাম, বই বেরিয়েছিল আমার, সেই বইয়ের মধ্যে আমার নাম দিয়েছিলাম ঈশ্বরচন্দ্র শর্মা। আর তারপর একদিন এই দেশের মানুষ ভালোবেসে আমায় বলেছিল বিদ্যাসাগর। আমি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাউল। আজ এই পৃথিবীতে জগৎ সংসারে আমার কেউ নেই বাউল, তুমি একটা গান শোনাও বাউল। বলে কাঁদতে লাগলেন বিদ্যাসাগর। অন্ধ বাউল এবার ধীর পায়ে এগিয়ে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতটা ধরলেন, ধরে বললেন, মাস্টার মশাই, আপনি কি আমায় চিনতে পারছেন না? বিদ্যাসাগর বলেন, না। এবার বলে যে, আমি ওকিল উদ্দিন, আপনার কি মনে নেই উত্তর 24 পরগনায় আপনি একবার একটা পাঠশালা খুলেছিলেন, আমি সেখানে আপনার ছাত্র হয়েছিলাম। মাস্টার মশাই, তার বছর খানিক পর আমার জল বসন্ত হলো, আমার দুটো চোখ অন্ধ হয়ে গেল, আমি এখন বাউল গান গাই, আমি আপনার ছাত্র মাস্টার মশাই, আমি আকিল উদ্দিন। বিদ্যাসাগর বললেন, এসব শুনে আমার কোনো লাভ নেই আকিল উদ্দিন, তুমি গান শোনাও। এবার অন্ধ আকিল উদ্দিন বাউল বলে, মাস্টার মশাই, একজন ছেলে তার বাবাকে ফেলে চলে যেতে পারে, একজন স্ত্রী তার স্বামীকে ফেলে চলে যেতে পারে, কিন্তু একজন ছাত্র তার শিক্ষককে কখনো ফেলে দেয় না। মাস্টার মশাই, আপনি চলুন আমার আশ্রয়ে। জানেন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শেষ জীবন তার অন্ধ ছাত্র আকিল উদ্দিনের আশ্রমে কাটিয়েছেন। আসুন না, আমরা একজন আকিল উদ্দিন সৃষ্টি করি। একজন আকিল উদ্দিন, একজন শিক্ষকের জীবনে একটি আকিল উদ্দিনই যথেষ্ট। আসুন, আমরা একজন আকিল উদ্দিন সৃষ্টি করি। থ্যাংক ইউ। টি ব্রেক।